প্রোগ্রামটা উপস্থাপনা কে করছে? জি স্যার, আমরা দুজন স্যার, আমি কি এবং নাম সামিরা। আপনাদের? আমার নাম আপনার হারুন নাম? রশিদ এবং আর আমার নাম সামিরা আক্তার। অরুণ রসুন। জি স্যার। আমরা শুনেছি স্যার আপনার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমরা বেশিক্ষণ সময় নিব না। জাস্ট কিছু আপনার মুখ থেকে কিছু পরামর্শ আমাদের একদম রেডিও শ্রোতা না, যারা। ওই মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো আমরা কিছুক্ষণ সময় পাবো আপনাকে। হ্যাঁ, সেটা আপনারা সবাই জি। জানেন, টেনশন নাই। জি স্যার। জি স্যার। স্যার আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আর একটু পরে আবার আজান দিবে, তো আশেপাশে সাউন্ড শুরু হয়ে গেলে কথা ক্লিয়ার যাবে না। আচ্ছা। জি জি স্যার, শুরু করুন। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 22শে জুন, রোজ রবিবার। আর স্টুডিও গড়ের সময় বিকাল 4টা 22 মিনিট। অনরা পুন্ত লাগুন এবং রেডিও নাম্বার ফেসবুক পেজত দেখুন সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস এন্ড ইউথ বা কিশোরী ও তরুণলয় নিরাপদ ইন্টারনেট ও ডিজিটাল স্পেস শীর্ষক প্রকল্পের বিশেষ মনোলাভ অনুষ্ঠান উত্তরণ। বেগুন শ্রোতা বন্ধুগণে জানাই স্বাগত। আজ এই অনুষ্ঠানের তৃতীয় পর্ব। আলোচনা গড়িও অনলাইন বুলিং বা হয়রানি লিয়ারে। অনুষ্ঠানের সহযোগিতায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং গ্রামীণফোন বাস্তবায়নে কমিউনিটি রেডিও 99.2 FM এবং বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন বিসিআরএ। হ্যাঁ, শ্রোতা বন্ধু, টেকনাফ উপজেলার সোয়ান ইউনিয়ন এক্কান পৌরসভার 125 গ্রাম এবং উকি উপজেলার অর্ধেকেরও বেশি 100 গ্রামের স্থানীয় জনগোষ্ঠী এবং বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী সহ প্রায় 7 লক্ষাধিক শ্রোতা রেডিও সেট, মোবাইলের FM অপশনত এবং পৃথিবীর যে কোনো প্রান্তটি অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে এই অনুষ্ঠান অনরা সরাসরি শুনতে লাগবেন এবং অনরা দেখতে লাগবেন। আর ফেসবুক পেজ রেডিও না ফর ফেসবুক পেজ অতি একযুগে এই অনুষ্ঠান আর প্রচারিত কমিউনিটি রেডিও না 99.2 FM এর স্টুডিওতে। শ্রোতা বন্ধু, আজিয়ার এই আয়োজনের মাঝে আর একজন সম্মানিত অতিথি আর ফাঁতি সংযুক্ত আছে। আর পরিচিত হইম আর অতিথির ফাঁতি। স্যার, আপনার পরিচয়টা যদি শ্রোতাদের উদ্দেশ্যে দিতেন। ধন্যবাদ হারুন সাহেব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দ। আমার কাজ করি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক হিসেবে। আমার নাম আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। আমি সরকারের একজন কর্মচারী। এতটুকুই পরিচয়। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আর পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় আছি আর দুজন, হারুন রশিদ। আনাই সামিরা আক্তার। শ্রোতা বন্ধু, অনরাও চাইলে আর মাঝে সংযুক্ত হতে পারবেন। আর স্টুডিওর মোবাইল নাম্বার 0188221722 এই নাম্বারত জানাতে পারিবেন অনরার মতামত, প্রশ্ন করে পারিবেন। আর অতিথির কাছে তো আজের বিষয় প্রান্তিক জনগোষ্ঠী, কিশোরী ও তরুণলাই অনলাইন ডিজিটাল দক্ষতা, অনলাইন নিরাপত্তা এবং নিরাপদ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম ও নিরাপদ ইন্টারনেট বিষয়ে সচেতনতা, জ্ঞান, দক্ষতা বৃদ্ধি করা সহ সহনশীল ও নিরাপদ অনলাইন স্পেস গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। হ্যাঁ, শ্রোতা বন্ধু, আর আলোচনা শুরু শুরু করতে চাই আমাদের অতিথির সাথে। আমরা একটু পিছনে যেতে চাই। 2004 সালে যখন দা ফেসবুক হিসাবে সামাজিক নেটওয়ার্কিং কার্যক্রম শুরু করলো এবং 2004 সালে আবার আগস্ট মাসে এটিকে পরিবর্তন করে ফেসবুক হিসাবে পরিচিতি লাভ করলো এবং 2005 সালে ইউটিউব এবং আরো অন্যান্য যে গণমাধ্যম, যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে, সেগুলো এক যুগে প্রচারিত হচ্ছে এবং এক যুগে কার্যক্রম চলছে। আমাদের বিশেষ করে তরুণরা এই জায়গাটিকে খুব একটি জনপ্রিয় মাধ্যম হিসাবে ব্যবহার করে থাকে। যেভাবে শিক্ষা, প্রযুক্তি এবং মার্কেটিং সহ অন্যান্য ধাপে যেমন এই সামাজিক যোগাযোগগুলা যেমন উপকারী হচ্ছে, তেমনি আবার বিভিন্নভাবে হয়রানির শিকারও হচ্ছে। আমরা এই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের সম্মানিত অতিথির সাথে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করতে চাই, যেহেতু এখান আমাদের আজকের বিষয় হলো আমাদের অনলাইন বুলিং বা হয়রানি নিয়ে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই আমাদের সম্মানিত অতিথি, যিনি ঢাকা থেকে আমাদের সংযুক্ত আছেন। উম, আমরা আপনাকে সরাসরি প্রশ্ন করতে চাই, আসলে অনলাইন বুলিং বা হয়রানিটা আসলে কি এবং এটা কিভাবে আসলে মানুষগুলা আসলে আক্রান্ত হতে পারে। ধন্যবাদ হারুন সাহেব। সাইবার বুলিং যেটা বলছিলেন, বা বুলিং বা হয়রানি, সেটা অনলাইনে হোক বা ফিজিক্যালি হোক, বুলিংই। এবং বুলিং মানে হলে কাউকে হেয় করা মূলত। সেটা আপনার ফিজিক্যাল বুলিং হতে পারে, কাউকে আপনি বকা দিলেন, কাউকে খুশি দিলেন, কাউকে একটা ব্যাড কমেন্ট করলেন, যাতে অন্য যাকে আপনি বুলিং করছেন সে যদি আপনার কথার কারণে বা ব্যবহারের কারণে কোনো মনোকষ্ট পেয়ে থাকে বা শারীরিক কষ্ট পেয়ে থাকে, এই সবকিছুই বুলিং এর আওতায়।
এবং এই কাজগুলো যখন আপনি ফিজিক্যালি পরিবর্তে অনলাইন প্ল্যাটফর্মে করছেন বা কোনো মোবাইল ডিভাইস ইউজ করে করছেন বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে করছেন, তখনই আমরা এই বুলিং গুলোকে অনলাইন বুলিং হিসেবে বিবেচনা করছি। এবং হ্যারাসমেন্ট গুলো সিমিলার কেস, যখন আমরা অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে করছি, ইন্টারনেট ইউজ করে করছি, তখন এগুলোকে আমরা অনলাইন হ্যারাসমেন্ট বা অনলাইন বুলিং বলে বিবেচনা করতে পারি। জি, ধন্যবাদ স্যার। আসলে এইসব বিষয়গুলো এখন তরুণ, বিশেষ করে তরুণদের মাধ্যমে এই বিষয়গুলো ঘটছে আমাদের বিভিন্ন মাধ্যমে। আমরা যেভাবে সংবাদে আসতেছে এবং আমরা প্রান্তিক এলাকার যে মানুষগুলা যে তাদের ব্যবহার সম্পর্কে স্যার আপনি যদি একটু পরামর্শ দিতেন, এই যে যে সামাজিক যোগাযোগ যেগুলা ব্যবহার হচ্ছে এখন। সামাজিক যোগাযোগ মাধ্যম শুধু না, আমাদের এই প্রযুক্তির প্রসারের সাথে সাথে যে কোনো প্রযুক্তিরই একটা ভালো দিক একটা খারাপ দিক থাকে। আপনি দেখেন সেই অনেক আগের কথা যদি আসি, ডিনামাইট যিনি আবিষ্কার করেছিলেন উনি কিন্তু ডিনামাইট কোনো ধ্বংসাত্মক কাজের জন্য আবিষ্কার করেছেন। সেই ধ্বংসাত্মকের পিছনে কিন্তু একটা মহৎ উদ্দেশ্য ছিল। উনি পাহাড় কেটে রেল লাইন তৈরি করার জন্য ডিনামাইট আবিষ্কার করেছিলেন। কিন্তু সেই ডিনামাইটকে যদি আপনি অন্য এখনো কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহার করেন, তাহলে যিনি আবিষ্কার করছেন তো তাকে আর দোষ দিয়ে লাভ নেই। উনি তো, তার মোটিভটা ছিল পজিটিভ, বাট আপনি এটাকে যদি নেগেটিভ সেন্সে আমরা ইউজ করি তাহলে আমরা নেগেটিভ। তেমনি বিজ্ঞানের এই প্রযুক্তির প্রসারের সাথে সাথে আমাদের ইন্টারনেটের যে ব্যাপকতা বেড়েছে, প্রসার বেড়েছে, আমাদের জীবনযাত্রা একদিকে যেমন সহজ হয়ে গেছে, তেমনি এগুলোর আবার ঝুঁকিও বেড়েছে। আপনি যখন একটা ইন্টারনেট ব্যবহার করছেন, ফোন ব্যবহার করছেন, এগুলোর সিকিউরিটি বিষয় সম্বন্ধে যদি আমি না জানি বা এটার মানে যত তত ব্যবহার আমরা করি বা অনিরাপদ ব্যবহার যদি আমরা বাড়াতে থাকি, তাহলে কিন্তু আমাদের ঝুঁকি সুবিধার চেয়ে বিপদই বেশি আসবে, এবং এটাই স্বাভাবিক। এবং আমরা যে বিভিন্ন সময় আমরা বলি যে কাউকে ফোনে একটা মেসেজ দিলাম হোয়াটসঅ্যাপে, দিয়ে আবার ডিলিট করে দিলাম, ফর এক্সাম্পল ডিলিট দিয়ে মনে করলাম এটা আসলে সিস্টেম থেকে ডিলিট ফর অল, মানে সিস্টেম থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। আপনারা আমি সাধারণ মানুষ আমরা তাই বুঝি যে ডিলিট ফর অল মিনস এটা সব পুরোপুরি সিস্টেম থেকে ডিলিট হয়ে গেছে। আসলে এই জাতীয় ধারণাগুলো আসলে আমাদের দরকার। কেন ডিজিটাল এই জ্ঞানগুলো আমাদের দরকার? আসলে এই অনলাইনের যুগে আপনার কোনো কিছু ডিলিট করলেই ডিলিট হয়ে যায় না। এটার ফরেন্সিক, আমরা যেমন কোনো ডাক্তারের কোন একটা মানুষ মারা গেলে যেন আমরা ফরেন্সিক রিপোর্ট, ফিজিক্যাল আমরা এর কারণ বের করার চেষ্টা করি, তেমনি কোনো ডিভাইস থেকে বা কোনো ইকুইপমেন্ট থেকে যখন কাউকে কোনো থ্রেট দেওয়া হয় বা হুমকি দেওয়া হয়, তখন কিন্তু এগুলা পরবর্তীতে যদি এগুলা পুলিশের মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি, তখন আমরা দেখবো যে এগুলো ফরেন্সিক রিপোর্ট থেকে বের করা সম্ভব। কোন ডিভাইস থেকে স্পেসিফিক কোন সময়ে কাকে আপনি থ্রেট দিয়েছিলেন বা হুমকি দিয়েছিলেন বা কাউকে বুলিং করেছিলেন, এই বিষয়গুলো কিন্তু সবই বের করে আনা সম্ভব, যেটা আমরা সাধারণ ব্যবহারকারী বা আমরা যারা মোবাইল ফোনে যত্র ব্যবহার করি অনেকে হয়তো এটা জানি না। এই মেসেজটা আমাদের একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে মোবাইল দিয়ে যে কোনো ধরনের খারাপ কাজ করলে বা ব্যবহার করলে এগুলো কিন্তু ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে পরবর্তীতে বের করা সম্ভব, যে কখন কোথায় কিভাবে আপনি এটাকে এই মোবাইলটাকে বা অন্য টেকনিক্যাল ডিভাইসটাকে আপনি ব্যবহার করেছেন মানুষের খারাপ বুলিং এর বা অন্য কোনো খারাপ উদ্দেশ্যে, সবকিছু বের করা সম্ভব। ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন জানতে চাইবো, অনলাইন এবং অফলাইন হয়রানির মধ্যে পার্থক্যটা যদি বুঝিয়ে বলতেন। অনলাইন অফলাইনে পার্থক্য তো এটা বলার অপেক্ষা রাখে না। যে যখন অফলাইনে আমরা কোনো এই বুলিং বা হ্যারাসমেন্ট কাউকে করার চেষ্টা করি, সেটা হয়তো হয়তো লিমিটেড দুইজনের মধ্যে হতে পারে, বা যদি কোনো আশেপাশে মানুষ থাকে, দর্শক থাকে, ও তাদের ওই গুটি কয়েক মানুষের মধ্যে সীমাবদ্ধ। বাট যখন কোনো একটা এই অনলাইন বুলিং এর বিষয়ে কোনো একটা ভিডিও হোক বা অন্য কোনো ছবি হোক বা যাই হোক, সেটা সত্য মিথ্যা পরের ইস্যু, যেভাবে আমরা অনলাইন মিডিয়াকে ব্যবহার করে যদি এই ধরনের বুলিং এর খবরগুলোকে, খবর সত্য হোক মিথ্যা হোক, এগুলো যদি আমরা প্রচার করি, তার ব্যাপকতা জিওমেট্রিকের চেয়েও বেশি। মানে এর কোনো ডাইমেনশনলেস, ওই মানে হঠাৎ করে অল অন সাডেন প্রায় 1 লাখ লোকেও এটা ভিউয়ার হয়ে যেতে পারে। এবং খারাপ জিনিসগুলো কিন্তু ভাইরাল বেশি তাড়াতাড়ি হয়, ভালো খবর ভাইরাল কম হয়, দেখবেন খারাপ জিনিসগুলো ভাইরাল বেশি হয়। সুতরাং এই কারণেই আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন, যেটা পরবর্তীতে সাইবার নিরাপত্তা আইন 2023-এ অনুমোদন করেছে সরকার, মহান জাতীয় সংসদে পাশ হয়েছে, সেই আইনে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক পেনাল্টি হলো এই সাইবার নিরাপত্তা আইনই দেওয়া আছে। কারণ এর ব্যাপকতা অনেক বেশি। মুহূর্তের মধ্যেই আপনার বিরুদ্ধে একটা সত্য মিথ্যা খবর মিথ্যাভাবে কেউ প্রচার করতে পারে, এবং সেগুলো যদি কেউ অহেতুকভাবে আপনাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য করে থাকে, এটা এবং সামাজিক যোগাযোগ দিলে আপনার অজান্তি হয়তো দিয়েছে, আপনি কেউ জানেনও না, কিন্তু দেখা যাচ্ছে সমাজে আপনার বিশাল বড় একটা মানহানির সমস্যা হয়ে যাচ্ছে। এই কারণে এই অনলাইন মাধ্যমে বা অনলাইন প্ল্যাটফর্মে আমাদের যে কোনো নিউজ প্রচারের আগে বা লাইক দেওয়ার আগে, শেয়ার করার আগে আমাদেরকে অবশ্যই বিবেচনা করতে হবে যে
থিঙ্ক, এই যে THIN কে থিঙ্ক বলি যে আমরা সংক্ষেপে, এটা হোয়েদার ইজ ট্রু, হোয়েদার ইজ হেল্পফুল, এই এরকম প্রত্যেকটা 5টা শব্দেরই আমরা অ্যাব্রিভিয়েশন দিতে পারি, যেটা কারো উপকার আসবে কিনা। হ্যাঁ, একবার চিন্তা করে নেই হোয়েদার ইট ইজ নেসেসারি, হোয়েদার ইট ইজ ম্যানকাইন্ডের জন্য কোনো লাগবে কিনা, এই থিঙ্ককে আমরা এইভাবে প্রতিভাবে। সুতরাং এই জন্য বলা হচ্ছে যে যে অনলাইন প্ল্যাটফর্মে এর ব্যাপকতা অনেক বেশি হওয়ার এই বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে এবং আমাদেরকে আরো পরিশীলিত ব্যবহার শিখতে হবে, জানতে হবে, এবং নিজেদের ডিভাইস গুলোকে আমরা নিরাপদে কিভাবে রাখতে পারি, কিভাবে অন্যকে বা আত্মীয় স্বজনকে নিরাপদে রাখার পরামর্শ দিতে পারি। সেই কারণে আমাদের এই সাইবার নিরাপত্তা এজেন্সির যে আমাদের ওয়েবসাইট আছে www.ncsa.gov.bd, এখানে গেলে দেখবেন যে একটা মুক্ত পাঠ নামে একটা প্ল্যাটফর্ম আছে। সেই মুক্ত পাঠে বেশ কিছু কোর্স আছে, মানে নাটকের মতো কোর্সগুলো করে আপনারা যে কোনো সাধারণ মানুষ এই বিষয়ে তাদের একটা জ্ঞানও নিতে পারে। এট দ্য সেম টাইম তারা যদি পরীক্ষা দেয়, একটা ডিজিটালি অনলাইনে একটা সার্টিফিকেট তারা পেয়ে যাবে, ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত একটা প্রাথমিক কোর্স। আমি ইয়েটা আবার বলছি, www.muktopad.gov.bd। আর আমার অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.ncsa.gov.bd, ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি, ncsa.gov.bd। এই NCS এর ওয়েবসাইটে যে মুক্তবাট প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো দেশের নাগরিক খুব সাধারণ কিছু নাটিকার মতো আছে, এই যেগুলো দেখে তারা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারে এট দ্য সেম টাইম, এবং তারা একটা পরীক্ষায় অনলাইন কোশ্চেন আসবে র্যান্ডমলি, সেই কোশ্চেনের আওতায়, এটা একদম বেসিক একটা কোর্স, এটা যে কোনো মানুষের অল্প অল্প শিক্ষিত মানুষ এগুলো করতে পারে বা কারো হেল্প নিয়ে দেখে স্যার, করতে আমাদের পারে। কাছে একজন শ্রোতা সংযুক্ত হতে যাচ্ছে বারবার, আমরা একটু ওনাকে সুযোগ দিই। জি, আসসালামু আলাইকুম শ্রোতা, ওনার পরিস্থিতি প্রশ্ন বা মতামত জানাতে পারো। আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে ওয়ালাইকুম হবে, সাউন্ডটা কম আসছে। আমিরা, আমি আমি ইয়াকুব বলছিলাম টেকনাফের নতুন কর্মপাড়া থেকে। জি। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের যে প্রত্যন্ত অঞ্চলে রেডিও নাপের সাথে যুক্ত হয়ে আমাদেরকে যে সচেতন করতেছে এই জন্য। আসলে আমাদের গ্রাম অঞ্চলে যারা বসবাস করি তাদের নানা ধরনের সমস্যা হয় এই সাইবার বুলিং নিয়ে। অনেকে ছবি ব্যবহার করে, আমাদের মেয়েদের ছবি ব্যবহার করে নানাভাবে ছবি নিয়ে সেটা ছেড়ে দেবো বলে বিভিন্ন হুমকি দেয়। এই হুমকি গুলো আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি, কিভাবে আমরা আইন সহায়তা করতে পারি সমাজে, সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ জি। দর্শক, আমাদের সুপ্রিয় শ্রোতা স্যার দর্শক, আইনি সহায়তার বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইলো, যদি এই বিষয়ে আপনি একটু আলোচনায় আমি রাখেন। আপনাদেরকে মাধ্যমে সুপ্রিয় দর্শক শ্রোতাদের কাছে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো যে সরকার আমাদের বেশ কয়েকটা পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। একটা হলো আইনানুগ সাইবার সিকিউরিটি আইন তো আছেই, যে তার ধারা আছে আপনার ধরেন 25, 27, 29, এগুলোর ব্যাপারে আছে, কিন্তু ওগুলোর ব্যাপারে সরাসরি সাধারণ জনগণ তো সরাসরি আইনকে প্রয়োগ করবে না। আমি কয়েকটা বিষয় বলে দিই। বিশেষ করে বাংলাদেশের মতো সামাজিক প্রেক্ষাপটে ইয়াং মেয়েরাই সাইবার বুলিং এর শিকার বেশি হচ্ছে। নট নেসেসারি যে সবসময় মেয়েরাই সাইবার বুলিং এর শিকার হয়, অনেক কিশোররাও, মানে পুরুষরাও সাইবার বুলিং এর শিকার হয়। তার মধ্যে যেহেতু সামাজিক স্ট্রাকচারটা ডিফারেন্ট আমাদের দেশে, ধর্মীয় মুসলিম কান্ট্রি আমাদের ম্যাক্সিমাম, এই কারণে যেটা বলছিলাম যে কেউ যদি কোনো সাইবার বুলিং এর শিকার হয়, 2টা ফোন নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, হটলাইন নাম্বার। একটা হলো 13219, আরুন সাহেব আপনারাও লিখে রাখতে পারেন, 13219, মানে টিন এজ বলতে যা বোঝায় 13 to 19। নাম্বারটা হলো 13 to 19, জি 13219। এই জি নাম্বারটা মাননীয় প্রধানমন্ত্রী গত বছর শেখ রাসেল ডিজিটাল যে দিবস পালন করলাম আমরা শেখ রাসেলের জি জন্মদিন উপলক্ষে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এই হটলাইন নাম্বারটা চালু করেছে। এবং এইটার পিছনে আমাদের সাইবার টিনস নামে একটা ফাউন্ডেশন আছে, তারা কাজ করে এই সাইবার বুলিং নিয়ে, কিশোরীদের সাইবার বুলিং প্রতিরোধে। আমরা জানি যে এই সাইবার বুলিং এর ভয়াবহতা বা ব্যাপকতা এত বেশি, যেটা দর্শক প্রশ্ন করলেন যে আসলে গ্রাম অঞ্চলে অনেকে এরকম ভয় দেখিয়ে মিথ্যা ছবি তুলে, সেই ছবি সত্যি হোক মিথ্যা হোক সেটা পরের ইস্যু। এখনকার জি টেকনোলজির যুগে ডিপ ফেকে আপনার মাথা কেটে আরেকজনের মাথা লাগিয়ে দিয়ে মনে হবে অ্যাজ ইফ আপনি সেই এই ছবির মূল কি বলবো এটা সাবজেক্ট, অনেক সময় সেটা নাও হতে পারে। খুব ইজিলি ফটোশপে কাটপিট করা যায়, আর ডিপ ফেক দিয়ে টেকনোলজি দিয়ে করলে, এআই দিয়ে করলে তো আরো এত অ্যাকুরেট হবে যে আপনি বুঝতে পারবেন না যে এটা আপনার নিজের ছবি কিনে আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন। সুতরাং এই টেকনোলজির এই সমস্যা যেমন আছে, সুবিধা যেমন আছে, সমস্যা আছে। সুতরাং যখন আমরা এগুলো ব্যবহার করব, ফেসবুকে হয়তো কোনো আমাদের বলা থাকে যে সাধারণত ফেসবুক আমরা ছবি পোস্ট করার মাধ্যম হিসেবে আমরা ইউজ করি। আসলে ফেসবুক মেসেজ কনভে করা বা সামাজিক যোগাযোগ মাধ্যম, সে জায়গায় আপনি যদি আপনার ফ্যামিলির ছবি, আপনার ডেট অফ বার্থ, আপনার বাচ্চার ডেট অফ বার্থ, এগুলোকে আপনি প্রকাশ করে দেন,
এগুলো কিন্তু একসময় আপনার সিকিউরিটির জন্য হার্মফুল হবে এবং আপনাকে মানুষ ব্ল্যাকমেল করতেই পারে। এবং আরেকটা বিশেষ করে বাচ্চারা বা কিশোরী মেয়েরা যে সমস্যাটা ফেস করে, দর্শকের প্রশ্নের প্রেক্ষিতে বলছি, যে কারোর সাথে একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন হতে পারে, বাট সেই রিলেশনের কোনো পর্যায়ে এমন কোনো ছবি যেন তাদের মধ্যে না থাকে যেটা পরবর্তী তারা ব্ল্যাকমেলের শিকার হতে পারে। এটা একটা আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকে আমরা যদি শিক্ষা নেই, তাহলে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব থাকতে পারে। সেই বন্ধুত্বের মাঝখানে এমন কোনো ছবি বা এমন কোনো তথ্য যেন মানে সেন্সিটিভ ইনফরমেশন যেন একজন আরেকজনের সাথে শেয়ার না করি, যাতে যেগুলো পরবর্তীতে আপনার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটলে যেগুলো ব্ল্যাকমেল করার কাজে আমরা ব্যবহার করতে পারি। ওই জি 13219 একটা নাম্বার বললাম। জি আরেকটা নাম্বার হলো গভর্নমেন্টের 3338। আমরা করোনাকালীন সময় দেখেছি 333 মাধ্যমে সরকারি জরুরি সেবা, সেই 333 সাবস্ক্রিপশন ফোন করে যদি সাইবার সিকিউরিটি সংক্রান্ত কোনো সমস্যার কথা জানতে চান যে কোনো দর্শক, সেই এক্সটেনশন নাম্বার 8 অথবা আপনার সাইবার সিকিউরিটি সমস্যার কথা বললেই তারা 333 থেকে আমাদের এক্সটেনশন লাইনে আপনাদেরকে ট্রান্সফার করে দিবে। সেখান থেকে আপনারা যে কোনো সময় আইনি পরামর্শ পাবেন বা কি করতে পারেন। আর 13219 আরো আমাদের সাইকোলজিস্টও আছে, কেউ যদি মানসিক ভাবে বিষণ্ণ হয়ে যান, ওই কাউন্সিলিং এর ব্যবস্থা 13219 এখানে ফোন করলে পাবেন। এটা নট নেসেসারি এবং দুইটাই কিন্তু টোল ফ্রি নাম্বার। সুতরাং এই নাম্বার গুলো সরকারের পয়সা খরচ করে কল সেন্টার গুলো চালু করেছে, এগুলো ব্যবহার যেন বাড়ে এবং এগুলো যেন আপনাদের যে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হলে বা বুলিং এর শিকার হলে এই কল সেন্টার গুলোর ব্যবহার আপনারা করে আপনারা এর থেকে বিভিন্ন পরামর্শ পাবেন। এট দ্য সেম টাইম যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ বিচার প্রক্রিয়া শুরু হয় একটা পুলিশের ইনফর্ম করার মাধ্যমে। সুতরাং সামাজিক যোগাযোগের মাধ্যমে কেউ বুলিং এর শিকার হলে, অনলাইন শিকার হলে, এগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখবেন কোন নাম্বার থেকে ডিস্টার্ব করছে বা কোন ফেসবুক আইডি থেকে। আমাদের পুলিশের কাছে জিডি করবেন, দেন আমাদের কাছেও ইনফর্ম করতে পারেন আমার ওয়েবসাইটের অ্যাড্রেসে, অথবা সামাজিক ওই যে 13219 করলে তারাও আপনাকে যে কোনো ধরনের আইনি পরামর্শ সহায়তা দিবে এবং আপনার এই কেসগুলোকে তারা মনিটরও করবে, কোন পর্যায়ে আছে, কিভাবে আগাচ্ছে, ফাইনালি ভিকটিম ধরা পড়লো কিনা, পানিশমেন্ট হলো কিনা। আমরা একটা অ্যাপ তৈরি উদ্যোগ নিয়েছি, এগুলো আস্তে আস্তে কার্যক্রম শুরু করলে এটার ব্যাপকতা কমবে বলে আমরা আশা করি এবং মানুষকেও সচেতন হতে হবে। ধন্যবাদ দর্শক। ধন্যবাদ। শ্রোতা বন্ধুগণ, আর মধ্যে সংযুক্ত আছে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক মহোদয়। আরা আলোচনাতে আছি অনলাইন বুলিং বা হয়রানি লইয়েরে কিভাবে আসলে আরা এইসব হয়রানিতে আরা রক্ষা পাইও। এরই মধ্যে আরাতে আরো একজন শ্রোতা সংযুক্ত হইতো স্যার। জি, আসসালামু আলাইকুম শ্রোতা, অন্যান্য পরিস্থিতি মতামত বা প্রশ্ন দায়ের করার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মাই কারামত আলী। ওয়ালাইকুম জি আসসালাম। আমরা ভালো আছেন না দিলে? জি ভালো আছি। স্যার প্রোগ্রাম ফোনের স্যার তো ডাহাতু স্যারের নারা ফোনের স্যার সাইবার বুলিং রিবাহর আতার ইয়াম কি আর বিভিন্ন বেশি আইডি তো স্যার ভুয়া আইডি তো স্যার মানুষের মানসম্মান পূর্ণ করে বিভিন্ন কিছু হুমকি ধমকি দেয় তার ইন্ত ব্যবস্থা ন অতার এই ব্যবস্থা আবার কোনো পত্র আছে না স্যার কিছু মানুষ তো করে জি অসংখ্য ধন্যবাদ স্যার। আর আমাদের আরেকজন শ্রোতা সংযুক্ত হলো একদম গ্রামীণ এলাকা থেকে। উনি বলল যে ভুয়া যে আইডি আছে, ফেক আইডি, আসলে এখান থেকে অনেকেরই কিন্তু বিভিন্ন মানসম্মান হানিকর অনেক ধরনের পোস্ট দিয়ে থাকে। এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ আছে কিনা স্যার? এইটা ভুয়া কি, আপনি যদি আজকে হারুন না বলে অন্য নাম দিয়ে এই অনুষ্ঠান প্রচার করতেন, সেটা ইজিলি জি ধরা যায়, যেহেতু আপনার ছবি জি আপনি আমার সাথে কথা বলছেন। বাট জি যদি দর্শককে যিনি প্রশ্ন করেছেন তাকেই আমি বলি, যদি উনি নিজের নামটা সঠিক না বলে অন্য নাম বলে, আপনাকে এই মুহূর্তে ধরতে পারতেন যে উনি তার আসল পরিচয়টা কি, পারতেন না। সুতরাং ছদ্মনাম ব্যবহার করাও আইনগতভাবে একটা অপরাধ এবং আমাদের সাইবার নিরাপত্তা আইনেও এই বিষয়ে আছে যে ছদ্মনাম ব্যবহার করে কাউকে হুমকি দেওয়া, ভীতি প্রদর্শন করা, ভয় দেখানো, মানহানিকর তথ্য প্রকাশ করা, অশ্লীল কোনো ছবি প্রকাশ করা, এগুলো প্রত্যেকটা কাজে আইনত দণ্ডনীয় অপরাধ। এবং এই সাইবার নিরাপত্তা আইনে বাংলাদেশে আমি আগেও বলেছি সবচেয়ে যেহেতু এর ব্যাপকতা বেশি, এই কারণে কিন্তু আর্থিক দণ্ড এবং ফিজিক্যাল দণ্ড অনেক বেশি। এই অন্যান্য পেনাল কোডের আওতায় অন্যান্য ফৌজদারি মামলা যে পরিমাণ অল্প দণ্ড, শাস্তির পরিমাণ বেশি, এই জায়গায় কিন্তু একদম যাবজ্জীবন নয়, সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড আছে এবং কিন্তু 3 কোটি টাকা পর্যন্ত আর্থিক দণ্ড আছে। বাংলাদেশের কোনো আইনে এত আর্থিক পেনাল্টি নাই, যেহেতু এই কারণে এটা মানুষকে ভয় দেখানো না, যাতে মানুষ অপরাধ প্রবণতা কমায়, অপরাধ না করে। এখন যেটা হলো যে অনেকে হয়তো এই খেলা খেলতে খেলতেও কেউ একটা অপরাধ করে ফেললো অনলাইনে, বা কোনো হ্যাকিং এর যে বিষয়টা আমরা বলি, হ্যাকাররা কারা? হ্যাকাররা হলো একটা প্রোগ্রামার, ভালো যারা প্রোগ্রাম জানে তারা হ্যাকার।
এখন কেউ তার নলেজটাকে, আমি আগেই বলছি, কেউ ভালো কাজে ব্যবহার করতে পারে, কেউ খারাপ কাজে ব্যবহার করতে পারে। আমি স্যার আমাদের যে আপনাদের নির্ধারিত, মাধ্যমে দর্শক, জি স্যার আপনাদের আমাদের মাধ্যমে যে আরেকটা নির্ধারিত মেসেজ দিন নির্ধারিত দর্শকদের। যে জুমিং হ্যাঁ, সময় সেটা কিন্তু একদম শেষ হয়ে আসছে। আমরা পুনরায় আবার কয়েক মিনিটের ভিতরে আবার আমরা সংযুক্ত হব। আমাদের যেহেতু আবার একটু আমরা বিরতি দিতে যাচ্ছি, আমরা আবারও এখন আপনাদের কাছে ফিরে আসতেছি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি। জি, আমরা আবারও ফিরে এলাম আমাদের আলোচনায়। আমরা আলোচনায় আছি অনলাইন বুকিং বা হয়রানি নিয়ে। আমাদের সাথে সংযুক্ত আছেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ঢাকা থেকে মহাপরিচালক মহোদয়। আমরা অনেক সৌভাগ্যবান, আজকে ওনার কাছ থেকে আমরা অনেক দিক নির্দেশনা এবং পরামর্শমূলক আমরা আলোচনা শুনছি, এবং পাশাপাশি আমাদের শ্রোতারাও আমাদের সাথে সংযুক্ত হচ্ছে। এই জন্য আমাদের খুবই ভালো লাগতেছে। আসলে এই বিষয়গুলো আমাদের আহ, খুবই জানা দরকার, কারণ বিশেষ করে তরুণ তরুণীরা এই ধরনের যে হয়রানির শিকার হচ্ছে, এখান থেকে আমরা চাই তারা নিরাপদে থাকুক এবং সঠিক যে যে সামাজিক যোগাযোগগুলো সঠিকভাবে ব্যবহার তারা শিখুক। স্যারের কাছে জানতে চাইবো যে অনলাইনে হয়রানি সামাজিক মানসিক শারীরিক দিক থেকে কিশোর কিশোরীদের উপর কি ধরনের প্রভাব ফেলে? সামিরা, একটু জোরে, কারণ প্রশ্নটা ক্লিয়ার না। অনলাইনে হয়রানি সামাজিক মানসিক শারীরিক দিক থেকে কিশোর কিশোরীদের উপর কি ধরনের প্রভাব ফেলে? হ্যাঁ, ধন্যবাদ। যে কোনো হ্যারাসমেন্ট বা বুলিং যে কোনো বয়সের মানুষের উপরে একটা নেগেটিভ প্রভাব ফেলে, খুব স্বাভাবিক। এটা সাইকোলজিক্যাল একটা ইম্প্যাক্ট পড়ে। বিশেষ করে আমরা যেটা বলছিলাম যে আমাদের মূল অবজেক্টটা টার্গেট ছিল বাচ্চাদের, কিশোর কিশোরী, স্কুল গোয়িং, টিনেজ গোয়িং বা ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টদের নিয়ে মূল আলোচনার টার্গেট আমাদের। হয়রানির কারণে যে কোনো মানুষের, আপনাকে যদি কেউ একজন বকা দেয়, দেখবেন আপনার মন খারাপ হয়ে যায়। আপনার ইভেন বাবা মা বকা দিলেও মন খারাপ লাগে ফর টাইম বিং। বাট একটা মানুষকে যদি বিনা কারণে বিনা দোষে এরকম একটা হয়রানির শিকার হতে হবে, একটা মানসিক যন্ত্রণার শিকার, ডেফিনেটলি তার একটা, প্রথমত তার একটা মানসিক চাপ। পরবর্তীতে এই মানসিক চাপটা আস্তে আস্তে যখন সে কাউকে বলতে পারে না, কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন কিন্তু ধীরে ধীরে আরো সে ভিতরে ভিতরে আরো মানসিক চাপ, আস্তে আস্তে চাপটা বাড়তে থাকে। এক পর্যায়ে সে শারীরিকভাবে সমস্যা ফেস করতে পারে। এবং সে অনেকটা, বাংলাদেশে বেশ কয়েকটা ঘটনা আমরা পত্রপত্রিকায় দেখেছি, যেখান থেকে আমাদের এই সাইবার টিনস এর যাত্রা শুরু। রূপা নামে একটা মেয়ে এরকম সাইবার বুলিং এর শিকার হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে, এবং আরো বেশ কয়েকটা কিশোরী মেয়ে এরকম আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কারণ প্রথমত বিষয়টা হলো যে আদৌ সে যে বুলিং এর শিকার হচ্ছে, সত্যিকার ভাবে সেই কিশোর বা কিশোরী ওই সমস্যার সাথে জড়িত কিনা, নাকি তার ছবিকে ডিপ ফেকের মাধ্যমে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অথবা ফটোশপের মাধ্যমে রিপ্লেস করে কারো ছবি, কারো বডি, কারো পা এরকম জোড়া দিয়ে তৈরি করেছে, সেটা পরের ইস্যু। বাট একটা মেয়েকে যখন এই ধরনের সামাজিক বুলিং এর শিকার করা হয়, বা অনলাইনের মাধ্যমে বা ফিজিক্যালি হোক, তখন সে এতটাই ভেঙে পড়ে, সেই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করতে পারে না। এই কারণে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত বাচ্চাদের মানসিক শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক তো হচ্ছেই,
শারীরিকভাবে তারা বিপদগ্রস্ত হচ্ছে, লেখাপড়ার ক্ষতি হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। আমাদের বাবা মাদের বা প্যারেন্টসদের উদ্দেশ্যে আমার একটাই সাজেশন, আপনার ছেলে মেয়েদের সাথে নিয়মিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আচরণ রাখুন। তাদের পড়াশোনার খোঁজ খবর সাথে সাথে তারা তাদের বন্ধু বান্ধবের বিষয়ে খোঁজ খবর রাখবেন, কাদের সাথে মিশে কাদের সাথে খেলে, এবং তাদের শারীরিক পরিবর্তন মানসিক স্যার আপনাকে পরিবর্তন একটু গুলো সময় আপনারা দিতে লক্ষ্য করবেন, হচ্ছে, আমাদের কাছে যাতে একজন শ্রোতা তাদের মধ্যে সঙ্গীত কোনো যাচ্ছেন। ব্যাপক চেঞ্জ দেখেন কিনা। সেই চেঞ্জ গুলো দেখলে প্রয়োজন বোধে তাদের সাথে ফ্রিলি কথা বলার জানার চেষ্টা করবেন। এবং সেই সাথে সাথে সাইবার টিনসে যারা কাউন্সিলর আছে 13219 ফোন করলে সেখানেও পারেন, অথবা অন্য কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েও আপনারা বাচ্চাদের এসব সঠিক মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করাতে পারবেন। জি স্যার, আমাদের সাথে আরো একজন শ্রোতা সংযুক্ত হতে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম Sure. শ্রোতা, ওনার পরিচয় প্রশ্ন বা মতামত জানাতে পারেন। আসসালামু আলাইকুম, আমার নাম সুফিয়া ধানিকা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। আগে কি হয় যে এই মুখ হোয়াটসঅ্যাপের মাঝে মানে হাত না করলে ব্লক মারলিও হাতি যাবি করা থাকে। তো ইন কিভাবে ইন তো মানে আই নসাই এসএমএস ইন আইও কোডিন কিভাবে ইন প্রতিরোধ করা যায় দেখতে পাচ্ছি। জি, অনেক রেডিও শুনতে থাকুন নিশ্চয়। আর স্যার, উনি একটা অভিযোগ করলো যে ওনার যে হোয়াটসঅ্যাপ, হয়তো বা ওনার প্রবাসী কেউ আছে, যেহেতু হোয়াটসঅ্যাপ এবং উনি ইমো ব্যবহার করেন, ওইখানে আননোন নাম্বার থেকে অনেক ধরনের মেসেজগুলো ওনাকে পাঠাও। এখন উনি এগুলো ব্লক করলেও আবার আসে। আসলে এখানে আপনার কোনো পরামর্শ আছে কিনা স্যার? আমি একটা পরামর্শ হলো, ফ্রি যে কোনো জিনিসের কিছু রিস্ক বেশি থাকে। হ্যাঁ, যে কোনো ফ্রি আচ্ছা। জিনিসের রিস্ক থাকে। হ্যাঁ, আমরা যখন ফ্রি কোনো জায়গায় পাবলিক প্লেসে ওয়াইফাই নেটওয়ার্ক ইউজ করি, মানুষ আপনাকে ফ্রি কেন দেয়? এই দুনিয়া মানুষকে এত দানশীল হয়ে গেছে যে ফ্রি জিনিস দিবে আপনাকে, যে কমার্শিয়াল যুগ এখন। আগে দেখেন টিএনটি লাইনে একটা ফোন কল করতে বিদেশে আপনাকে কত পয়সা খরচ করতে হতো। এখন সেখানে আপনি ইন্টারনেটের ব্যবহার করে আপনার ঘন্টার পর ঘন্টা ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, অন্য কোনো সামাজিক যোগাযোগ কথা বলছেন। তাহলে যারা এই সুবিধাটা আপনাকে দিচ্ছে, তার বিনিময়ে তারা কি নিচ্ছে আপনার কাছ থেকে? নিচ্ছে আপনার তথ্য। এই যে আমার আপনার তথ্য নিয়ে তারা যে তাকে বিনামূল্যে আপনাকে এই সেবাটা দিচ্ছে, এই তথ্যগুলো কিন্তু আমরা আগে মনে করতাম শুধু টাকাই মানুষের একমাত্র মূল্যবান সম্পদ, জমি জমাই মূল্যবান সম্পদ। বাট আমরা আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বে যারা আমরা অল্প শিক্ষিত বা আমরা দরিদ্র বা শিক্ষার হার কম, আমাদের এই ধারণাটা নেই যে আপনার ব্যক্তিগত তথ্য আপনার কাছে মূল্যবান না হোক, কিন্তু পৃথিবীর অনেকের কাছে মূল্যবান। আজকাল মানে কালো বাজারে বা ডার্ক ওয়েবে আপনার আমার তথ্য কিন্তু বিক্রি হচ্ছে। আমরা প্রায় পত্র পত্রিকায় দেখবেন যে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য লিক হচ্ছে, সত্য মিথ্যা পরের ইস্যু। ডার্ক তথ্য বিক্রি হয়, মানে উপাত্ত ইস দ্য ইকুইভ্যালেন্ট টু কারেন্সি। আর যেটাকে আমরা, আপনি কোথাও সাইন করার আগে জমি স্ট্যাম্পে দিলে একবার পড়েন, কি সাদা কাগজে সাইন দিলে খেয়াল করেন না কিছু সাইন দিচ্ছেন। এই যে যত আমরা এই কার্ড, ক্রেডিট কার্ড বলি বা অন্য কোনো ফর্ম তুলি, যে শুধু টিক চিহ্ন দিয়ে দেয়, আপনার মধ্যে খালি সাইন দিয়ে দিই। সাইনের উপরে যে ছোট ছোট করে লেখা, এই লেখাগুলো কখনো আমরা পড়ি না বা পড়ার প্রয়োজনও মনে করি না। ওখানে কিন্তু আমরা আমাদের এক্সেসটা, পারমিশনটা দিয়ে দিচ্ছি, আপনি আমার এই ডেটা অন্য কোনো কাজে ইউজ করতে পারেন। সুতরাং ডেটার গুরুত্ব আমাদেরকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে, শুধু সাইবার সিকিউরিটির সাথে সাথে ডেটা সিকিউরিটি, পার্সোনাল ডেটা সিকিউরিটির গুরুত্ব আমাদের বুঝতে হবে। এবং সরকার কিন্তু ইতিমধ্যে পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট নামে একটি আইন প্রণয়নের কাজ হাতে নিয়েছে। খুব শীঘ্রই হয়তো এই আইনের অনুমোদন আমরা মহান জাতীয় সংসদ থেকে পাবো। তখন শুধু তথ্যের উপাত্তেরও সুরক্ষার বিষয়, যেটা ডাটা সিকিউরিটি বলেন বা উপাত্ত সিকিউরিটি বলেন, এগুলোর বিষয়ে আমাদেরকে আরো অধিকতর সচেতন হতে হবে, যাতে আমরা এই আমাদের নিজস্ব পার্সোনাল সংবেদনশীল তথ্য যেন যে কাউকে যে কোনো সময় পাবলিকলি শেয়ার না করে প্রচার থেকে বিরত থাকি। এবং এগুলোকে আমরা আমাদের এখন ফেসবুকের পাসওয়ার্ড বলেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যদি বলেন, এগুলো আমরা শক্তিশালী পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড রাখবো, যেন এগুলো যে কোনো সময় হ্যাক হতে না পারে। এবং খুব সহজবোধ্য পাসওয়ার্ড দিব না, কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড দিব, যেখানে আপনার মিনিমাম স্মল ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, অ্যালফাবেট, ছোট বড় হাতের অঙ্ক মিলিয়ে আমরা যদি পাসওয়ার্ডটা সেট করি, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং থাকে। এবং আমরা আবারও বলছি যে পাসওয়ার্ডটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না, অনলাইনে কোনো অ্যাপের সাথে কখনো পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখবেন না। এবং যতবারই সিস্টেমে আপনি কোনো ইয়েতে ঢোকেন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রাখবেন। কেউ যদি আপনার ভুয়া আইডি দিয়েও ঢোকে, অ্যাটলিস্ট মোবাইলে আপনার কাছে মেসেজ আসবে যে আপনার এই ক্রেডিট কার্ড আপনি এখন ইউজ করতে চাচ্ছেন কিনা, বা অন্য কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা ট্রানজাকশন আপনি করছেন কিনা। এমন হতে পারে আপনার ক্রেডিট কার্ডটা হারিয়ে গেছে বা ডেবিট কার্ডটা হারিয়ে গেছে, কেউ আপনি নিয়ে ট্রানজাকশন করলো, আপনি যদি এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করা থাকে, পিন নাম্বার সেট করা থাকে, অ্যাটলিস্ট আপনি সেফ থাকবেন। সুতরাং টেকনোলজি যত সুবিধা আছে, তার রিস্কও বেশি।
সুতরাং এই রিস্ক গুলোকে মিটিগেট করতে গেলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, করতে হবে, এবং সর্বোপরি আমাদেরকে স্মার্ট নাগরিক হতে গেলে অবশ্যই এগুলো জানতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবো না। 2041 সালের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের অন্যতম পরিধা হলো স্মার্ট নাগরিক। সুতরাং দেশের প্রতিটা নাগরিককে স্মার্ট হতে হবে। স্মার্ট ডাজন্ট মিন যে আপনি কোট টাই স্যুট পরা থাকলে স্মার্ট। স্মার্ট হতে হবে আপনাকে, আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, আমার কোনো আপত্তি নেই। আপনি স্বশিক্ষিত হবেন, প্রবলেম সলভার হবেন, কারোর প্রতি অর করবেন না, কোনো অন্যায় খারাপ কাজ করবেন না, মানুষের উপকারী, একজন বিপদ বলে উপকার করার চেষ্টা করবে। এইগুলো হলো স্মার্ট নাগরিকের অন্যতম যোগ্যতা, এবং শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য মানবিক গুণাবলীও থাকতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। এই ক্ষেত্রে এই অনলাইন এবং অফলাইন হয়রানির প্রতিরোধে স্যার মা বাবা এবং শিক্ষকরা কি ধরনের ভূমিকা রাখতে পারে? অবশ্যই গার্জিয়ানটা তো সবসময় এই অনলাইন অফলাইন পরের বিষয়। একজন গার্জিয়ান বা শিক্ষকের বাসায় বাচ্চারা থাকে হলো কয়েক ঘন্টা, যত ঘন্টা থাকে তার অর্ধেকের বেশি ঘুমায়। ম্যাক্সিমাম টাইমটা কিন্তু বাচ্চারা থাকে স্কুলে, এবং এই স্কুলের টাইমটা আমরা যারা চাকরি করি আমরা থাকি অফিস টাইম। সুতরাং অফিসে যারা থাকি, টিচাররা যারা টিচার অফিস থাকে, বাচ্চাদের সাথে তাদের ইন্টারাকশনটা সবচেয়ে বেশি। আমরা এই সরকারি পক্ষ থেকে সাইবার বুলিং প্রতিরোধে একটা কেন্দ্রীয় কমিটি আছে আমাদের আইসিটি বিভাগের সম্মানিত সচিব মহোদয়ের নেতৃত্বে, এবং উপদেষ্টা আমাদের আইসিটি প্রতিমন্ত্রী মহোদয় হলেন এটার উপদেষ্টা। এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের নেতৃত্বে এবং উপজেলা পর্যায়ে ইউএনওদের নেতৃত্বে একটা সাইবার বুলিং কমিটি আছে। এবং 2023 সালে মে মাসে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই ধরনের একটা পলিসি গাইডলাইন তৈরি করা হয়েছে কিভাবে সাইবার বুলিং বা র্যাগিং বন্ধ করা যায়। এই কমিটিগুলোতে কিন্তু আপনারা জেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ইভেন সাংবাদিক, প্রতিটা সরকারি বেসরকারি স্কুল কলেজ এবং এনজিও প্রতিষ্ঠান যারা আছে তাদের প্রতি সমন্বয়, এবং ডিসি এবং ইউএনওদেরকে অথরিটি দেওয়া আছে। তারা সাংবাদিক বন্ধুরাও আছেন, গার্জিয়ানরা আছেন, স্কুল বয়েজ স্কুল, গার্লস স্কুলের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধিও আছে এখানে। এর বাইরেও যদি কোনো জেলা কমিটি বা উপজেলা কমিটি বা কেন্দ্রীয় কমিটি যদি মনে করে আরো কোনো স্পেশাল স্টেক হোল্ডারকে এই কমিটিতে ইনভাইট করে এই ধরনের সামাজিক অপরাধগুলোকে প্রতিরোধ করার জন্য কার্যকর ভূমিকা নেওয়া যায়, তাদের অথরিটি দেওয়া আছে। এটা তারা নিজেরা কমিটির সদস্য কোঅপ করে এই বিষয়টাকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার জন্য সরকার যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছে। বাকিটা হলো আপনাদের যারা গার্জিয়ান আছেন, যারা শিক্ষক আছেন, এবং যারা সমাজপতি আছে, এবং যারা ছাত্রছাত্রী, সুপ্রিয় ছাত্রছাত্রী, প্রত্যেকেরই তারটা নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ কর্তব্য পালন করতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সোশ্যাল বিং আমাদেরকে প্রত্যেকেরই ধর্মীয় মূল্যবোধ মানতে হবে, সামাজিক মূল্যবোধ মানতে হবে, এবং আমাদের শিক্ষার যে মূল উদ্দেশ্য সেইটাকে আমরা যদি শিক্ষিত হই, শুধু ডিগ্রি নিলে হবে না, শিক্ষিত আর ডিগ্রি নেওয়া দুটো পার্থক্য। আমি ছাত্রছাত্রীদেরকে এবং দর্শক শ্রোতাদের বলবো, বাচ্চাদেরকে শিক্ষিত করে তোলেন। শুধু জিপিএ 5 পাওয়ালে চলবে না, জিপিএ 5 এর জন্য কোচিং এর ট্যাবলেট গিলে চলবে না, তাদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন। তাহলে জিপিএ 5 না পেলেও দেখবেন অ্যাজ এ গার্জিয়ান, অ্যাজ এ টিচার আপনারা আপনাদের ছাত্র এবং আপনাদের সন্তানদের জন্য একসময় গর্ব করতে পারবেন। আর শুধু যদি ডিগ্রি নেওয়ার পিছনে ছোটেন, শুধু যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পিছনে ছোটেন, জিপিএ 5 পাওয়ার পিছনে ছোটেন, বাট আপনার ছেলে যদি মানুষ না হয়, যদি শিক্ষিত না হয়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার তাদের জন্য। এই একটা মেসেজ আমি ছাত্রদেরকে এবং গার্জিয়ানদেরকে এবং শিক্ষকদের মাধ্যমে দেশবাসীর কাছে একটা অনুরোধ জানাচ্ছে, আমাদেরকে মানুষ হতে হবে সবার আগে। ধন্যবাদ স্যার। আমরা শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, সমাজের মানুষের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি করতে এবং অনলাইন সেফটি নিশ্চিত করতে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কি কি কাজ করছে? ধন্যবাদ। আমি প্রথমে বলেছিলাম, সেটা আবার একটু রিপিট করছি। একটা হলো যে সারা দেশের সাইবার স্পেসটাকে নিরাপদ রাখাই হলো আমার ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সির মূল ভিশন। এখন সেই সাইবার নিরাপত্তা কিন্তু কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রের কোনো স্পেসিফিক একক প্রতিষ্ঠানের একক কাজ নয়। হ্যাঁ, সাইবার নিরাপত্তা হচ্ছে হোলিস্টিক অ্যাপ্রোচ। যে কোনো জায়গায়, যে কোনো ধরেন জন্ম নিবন্ধন যে অফিস আছে, জন্ম নিবন্ধন, তারপর ন্যাশনাল ডাটা সেন্টার, আমাদের এনআইডি যে অফিস, প্রত্যেক আমাদের সরকার কর্তৃক এই যাবৎ প্রায় 35টা প্রতিষ্ঠানকে আমরা সিআইআই হিসেবে ঘোষণা করেছি, যেগুলো ইংরেজিতে বলে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, বাংলা বলে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো। এই 35টা প্রতিষ্ঠানই প্রত্যেকের সাথে, এর বাইরেও যারা অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো মানুষের সাধারণ জনগণের পার্সোনাল ডেটা নিয়ে কাজ করে, দেশের নিরাপত্তা নিয়ে কাজ করে,
বা এদেরকে আপাতত আমরা এই 35টা প্রতিষ্ঠানকে সিআই হিসেবে ডিক্লেয়ার করেছি। এগুলোর সার্বিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা বিষয়ে পরামর্শ প্রদানের দায়িত্ব আমরা তা পালন করছি। সাইবার নিরাপত্তা আইন পাশ করা হয়েছে এ সংক্রান্ত। মুক্ত পাঠের কথা যেটা বললাম, দেশের আপামর সাধারণ জনগণকে ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত প্রাথমিক বেসিক কোর্স করানোর জন্য অনলাইনে একটা সার্টিফিকেট কোর্স আছে, যেটা বিভিন্ন নাটক বা নাটিকার মাধ্যমে মানে মেসেজ গুলো দাও, পরবর্তীতে বাচ্চারা বা যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষও এই কোর্সটা করতে পারে। সেটা স্কুল কলেজের বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের মানুষই এই কোর্সটা অনলাইন প্ল্যাটফর্মে করতে পারে, আমাদের muktopad.gov.bd প্ল্যাটফর্মে। তারপরে আমরা যে কার্যক্রমগুলো বললাম যে সাইবার বুলিং প্রতিরোধে সরকার কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি, এর বাইরে বেশ কিছু শিক্ষা মন্ত্রণালয় থেকে সরকার একটা পলিসিও করেছে র্যাগিং বন্ধে। তারপরে সরকার যে কল সেন্টার গুলো পরিচালনা করছে 333810413219, এই কয়েকটা কল সেন্টারের মাধ্যমে যে কোনো সাইবার হ্যারাসমেন্টের শিকার হলে এই কল নাম্বারে, এই প্রত্যেকটা টোল ফ্রি নাম্বার, এগুলোর মাধ্যমে ফোন করে কি ধরনের সেবা, কি ধরনের পরামর্শ আপনারা চান, সবগুলোই পাবেন। আবার ওই যেটা বললাম যে আপনারা www.facebook-এর fb.com.nca/ncsA.gov.bd এই পেজ ভিজিট করে আপনাদেরকে বিভিন্ন সাইবার বুলিং সংক্রান্ত বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স এখানে আপনারা পাবেন এই ফেসবুক পেজে আমাদের ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি। এগুলোর বাইরেও আমরা প্রতিনিয়ত বিভিন্ন স্কুল কলেজের বাচ্চাদেরকে বিভিন্ন জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইভেন গ্রাম পর্যায়েও আমরা গিয়েছি। আমরা কিন্তু সীমিত আকারে, যদিও আমরা বিভিন্ন স্কুল কলেজে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অ্যারেঞ্জ করি এবং সেন্ট্রাল লেভেলও করি, ঢাকাতেও করি, বিভিন্ন স্কুলে যাই, একদম এটা গ্রাম পর্যন্ত, নট নেসেসারি শুধু ঢাকায় করি, ঢাকা, আমরা চিটাগাং, রাজশাহী, খুলনা সব দিকে করেছি। একদম উপজেলা লেভেলে স্পেসিফিক যাওয়ার অত সময় বা ম্যান পাওয়ার আমাদের নেই। বাট আমরা আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, একটা কমিউনিটি রেডিওর মাধ্যমে আপনার যে বিশাল শ্রোতা বন্ধুরা আছেন তাদেরকে এভাবেই এই মেসেজটা ছড়িয়ে দেওয়ার যে আপনারা প্রয়াস নিয়েছেন, এই জন্য আমি আপনাদের এই কমিউনিটি রেডিওকে অসংখ্য ধন্যবাদ জানাই। যে আমাদের যেটা গ্রামে গ্রামে যে জানানো প্রায় অসম্ভব, যেটা আপনারা যদি আপনাদের এই কমিউনিটি রেডিও গুলোর মাধ্যমে এই আপনাদের সুপ্রিয় দর্শকদের মাঝে এই সাইবার সিকিউরিটি বা সাইবার বুলিং এর মতো সামাজিক ব্যাধিটাকে আপনারা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গড়ে তোলার জন্য জানাতে পারেন, তাহলে দেশে আপামর জনগণ অনেক উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধু, ওনারা এতক্ষণ শুনিলেন সেফ ডিজিটাল স্পেস ফর গার্লস অ্যান্ড ইউথ বা কিশোরী ও তরুণলাই নিরাপদ ইন্টারনেট ও ডিজিটাল স্পেস শীর্ষক প্রকল্পর বিশেষ ফোন লাইভ অনুষ্ঠান উত্তরণ। আজি আর আলোচনা করছি অনলাইন বুলিং বা হয়রানি লয়ারে। অনুষ্ঠান প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং গ্রামীণ ফোনের সহযোগিতায় কমিউনিটি রেডিও নাফ 99.2 FM ও বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশন BCR এর বাস্তবায়নে প্রচারিত এই কমিউনিটি রেডিও নাফ 99.2 FM এতক্ষণ আর এই আয়োজনের মাঝে যে অতিথি আর ডাহাতি সংযুক্ত এই আর পরিচিত আবার অতিথির মাতি। স্যার, আপনার পরিচয়টা যদি আবার একটু শ্রোতাদের উদ্দেশ্যে দিতেন। ধন্যবাদ। আমার নাম আবু সাইদ মোহাম্মদ কামরুজ্জামান। আমি মহাপরিচালক, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিতে কাজ করছি সরকারের পক্ষে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি হাজারো ব্যস্ততার ভিতর আমাদের এই কমিউনিটি রেডিওর এই আয়োজনে যে আপনি সংযুক্ত হয়েছেন, সময় দিয়েছেন, আপনার মাধ্যমে আমাদের লক্ষ লক্ষ শ্রোতারা নিশ্চয়ই এই বিষয়গুলা জানতে পেরেছে এবং ভবিষ্যতে আরো অনুষ্ঠানে আপনাকে আমরা আশা রাখি আমরা পাবো। আমাদের এই আয়োজন চলমান থাকবে নিশ্চয়ই। আমাদের এই গ্রামীণ ফোন, আমাদের প্ল্যান ইন্টারন্যাশনাল এই সুযোগটি আমাদেরকে করে দিয়েছেন। নিশ্চয়ই ভবিষ্যতে হয়তোবা কোনো এক সময় আপনার সাথে আবারও আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা শ্রোতাদেরকে শোনাতে পারবো। পুরো অনুষ্ঠান জুড়ে উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি হারুন রশিদ আর আমি সামির আক্তার। কথা বলবো আগামী পর্ব। বেগুন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। জি। হ্যাঁ স্যার, আমরা আউট হয়ে গেছি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ স্যার আমরা 3 ভাবে আমাদের সম্প্রচার হয়েছে, স্ট্রিমিং, রেডিও এবং আমাদের রেডিও নাফের ফেসবুক পেজ থেকে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে পেয়ে। নিশ্চয়ই আপনার এই পরামর্শগুলো